জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করবে বলছেন ডক্টর শফিকুর। দেরিতে হলেও খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মির্জা ফখরুল। জানাবো আন্দোলন যখন তুঙ্গে তখন রাতে ঘুম হয়নি হাসিনার। এবং সর্বশেষ জানাবো লঘুচাপ পরিণত নিম্নচাপে, উপকূলে ভারী বৃষ্টি জলোচ্ছ্বাসের শঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করবে বলেছেন ডক্টর শফিকুর। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। জামায়াতের আমির বলেন, পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। আমরা ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা। গত 15.5 বছরে দেশ বিচারের নামে প্রহসন দেখেছে বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। জামায়াত নেতাদের কোনো বেগমপাড়া বা পিপসি পাড়া নেই দাবি করে তিনি বলেন, গত 54 বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত। জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, তেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা এদেশের মানুষকে ভালোবাসি ও এদেশের মাটিকে আমরা ভালোবাসি। এই জন্য অনুকূল প্রতিকূল সব অবস্থাতেই আমরা এই দেশের আছি। অনুকূল অবস্থায় থাকতে সমস্যা নেই, কিন্তু প্রতিকূল অবস্থায় থাকাটা চ্যালেঞ্জিং। দেরিতে হলেও খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মির্জা ফখরুল। বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দেরিতে হলেও সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খায়রুল হকের প্রসঙ্গে বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি বাংলাদেশের একজন বড় শত্রু, যিনি বিশাল ক্ষতি করেছেন বড় পদে থেকে। সেই পদে থেকে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দায়িত্বে ছিলেন। সেখানে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। তিনি জনগণের সঙ্গে এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সংক্ষিপ্ত রায় এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ রায়ে আকাশ পাতাল পার্থক্য ছিল বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি তার সংক্ষিপ্ত রায়ও রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছিল। বিলম্ব হলেও এতদিন পরে তার বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই আমরা। খায়রুল হকের বিরুদ্ধে সঠিক তদন্ত ও বিচার কার্য সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। জানাবো আন্দোলন যখন তুঙ্গে তখন রাতে ঘুম হয়নি হাসিনার। 24 জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন একসময় রূপ নেয় হাসিনার পদত্যাগের আন্দোলনে। তখন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনগুলো কেমন কাটছিল তা উঠে এসেছে আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে। প্রায় 50 মিনিটের এই প্রতিবেদনে তার দল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার ফোনালাপ ফাঁস হয়েছে। এক ছাত্রলীগ নেতার সঙ্গে তার ফোনালাপে তিনি জানান, দুদিন ধরে রাতে ঘুমাতে পারছেন না তিনি। আল জাজিরার প্রতিবেদনে নিষিদ্ধ ছাত্রলীগ কেন্দ্রীয় সেক্রেটারি শেখ ওয়ালি আসিফ ইনানের সঙ্গে তার কথোপকথন ফাঁস হয়। সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও হল ত্যাগের ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনের খোঁজ নিতে এই নেতাকে ফোন করেছিলেন তিনি। ইনান বলেন, ক্যাম্পাস প্রায় খালি হয়ে গেছে, ছেলেদের হলগুলো থেকে সব ছাত্র বের হয়ে গেছে। আমাদের সিনিয়র অনেক নেতারা আতঙ্কিত হয়ে পড়েছিল, তাই বারবার আপনাকে কল করেছিলাম, আপনি কিছু মনে করবেন না। তখন ওই পাশ থেকে হাসিনা বলেন, আমি কি মনে করব, সেদিন সারা রাত জাগা, কালকেও তো জাগা। দক্ষিণে আমি বলে দিয়েছি যখন যা দরকার তাই করতে। তারা ঘাবড়ায় যায়। আল জাজিরার ইনভেস্টিগেশন টিম ইউনিট থেকে শেখ হাসিনার ফাঁস হওয়া ফোনালাপগুলোর অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে দেখেছে। এতে শেখ হাসিনার ওই অডিও যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা নয় সেটি নিশ্চিত হয়েছে আই ইউনিট। গত বছরের 18 জুলাই জাতীয় টেলিযোগাযোগ নজরদারি কেন্দ্র শেখ হাসিনার একটি ফোনালাপ রেকর্ড করে। এই কল রেকর্ডে শেখ হাসিনা তার এক সহযোগীকে বলেন, নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন তিনি বলেন, ইতোমধ্যে আমার নির্দেশ দেওয়া হয়েছে, আমি সম্পূর্ণভাবে প্রকাশ্যে আদেশ দিয়েছি, তারা এখন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানেই পাবে গুলি চালাবে, এটা নির্দেশ দিয়েছি। এ পর্যন্ত আমি তাদের থামিয়ে রেখেছিলাম। আমি শিক্ষার্থী নিরাপত্তা নিয়ে ভাবছিলাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও আত্মীয় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ওই ফোনালাপে বিক্ষোভ নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহারের কথাও বলেন শেখ হাসিনা। তিনি বলেন, যেখানেই জমায়েত দেখা যাবে
উপর থেকেই গুলি শুরু করতে হবে। কয়েক জায়গায় শুরু হয়ে গেছে, কিছু বিক্ষোভকারী সরে গেছে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ওই সময় বিক্ষোভকারীদের ওপর আকাশ থেকে গুলি চালানোর বিষয়টি অস্বীকার করলেও রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবির শরীফ আল জাজিরার আই ইউনিটকে বলেন, হেলিকপ্টার থেকে আমাদের হাসপাতালের প্রবেশপথ লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি বলেন, আন্দোলনকারী আহত শিক্ষার্থীদের শরীরে গুলির অস্বাভাবিক ক্ষত দেখা গেছে। সাবির শরীফ বলেন, নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলি বিক্ষোভকারীদের কাঁধে অথবা বুকে ঢুকে যায়, সেগুলো শরীরেই থেকে গেছে। সেই সময় আমরা এই ধরনের অনেক রোগী পেয়েছি। এক্স-রে করে আমরা হতবাক হয়েছি যে শিক্ষার্থীদের শরীরে অনেক গুলি ছিল। আসামি পক্ষের বিরুদ্ধে এসব ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হতে পারে। শেখ হাসিনা তার কয়েকজন মন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হয়েছে। গত 10 জুলাই থেকে শেখ হাসিনা ও তার 2 সহযোগী কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। আগামী আগস্টে তাদের বিচার শুরু হওয়ার কথা রয়েছে। আন্দোলনের সময় এসব ফোনালাপ রেকর্ড করেছে শেখ হাসিনার নজরদারি সংস্থা এনটিএমসি। এই সংস্থাটি এর আগেও কেবল বিরোধী নেতাদের নয়, বরং হাসিনার রাজনৈতিক মিত্রদের উপরও নজরদারি চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা জানতেন তার কথোপকথন রেকর্ড হচ্ছে। তিনি বলেন, অনেক সময় অপরপক্ষ বলতো এই বিষয়ে ফোনে না বলাই ভালো। জবাবে প্রধানমন্ত্রী বলতেন, হ্যাঁ আমি জানি রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নেই। প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, তিনি অন্যদের জন্য গভীর গর্ত খুঁড়েছিলেন, এখন সেই গর্তে তিনি নিজেই পড়ে গেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, টানা 15 বছর বাংলাদেশের ক্ষমতায় থাকায় শেখ হাসিনা শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মুখে গত বছরের 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। হাসিনার পালিয়ে যাওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী বিক্ষোভ ও সরকারের দমনপীড়নে প্রায় 1400 জন নিহত এবং 20,000-এর বেশি মানুষ আহত হন বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। লঘুচাপ পরিণত নিম্নচাপে, উপকূলে ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাসের সংখ্যা। গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপ। এর প্রভাবে দেশের উপকূলীয় 15 জেলায় ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। নিম্নচাপটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 256 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 265 কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 130 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 110 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এদিকে নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। আমাবস্যা ও নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 1 থেকে 3 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।